আজকে একটা বিশেষ কাজ হলো। কনকনে শীতে সকাল থেকে বিকেলের মধ্যেই সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল কিন্তু 8:30। 8:30 থেকে তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করছি। তো সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এতটা দেরি করে ওঠার কারণ কি বলো তো? আজকে আমার একদমই খেয়াল ছিল না। আমি ভেবেছিলাম আজকে হয়তো সংক্রান্তি আছে, বাবানের স্কুল ছুটি আছে, তো সেই জন্য খুব একটা তাড়াহুড়ো করিনি। তো যাই হোক, আমি ভেবেছি বাবানের পাপার স্কুল হয়তো ছুটি হবে, যেহেতু সংক্রান্তিতে বাবানের স্কুল ছুটি থাকে, তাহলে বাবানের পাপার নিশ্চয়ই স্কুল ছুটি থাকবে, আমি এটাই ভেবে রেখেছি। কিন্তু কালকে যে সংক্রান্তি আমার এটা একদমই খেয়াল নেই। আমি ভেবেছি আজকেই সংক্রান্তি, আমি একদমই ভুলতে বসেছিলাম। তো সেই জন্য যেহেতু ছুটির দিন জানোই দেরি করে উঠি, তার মধ্যে এখন ঠান্ডার জন্য তো এমনিতেই দেরি হয়, ছুটির দিনে উঠতে ইচ্ছেও করে না সেদিন। এমনি ছুটি ছাড়া তো যেদিন স্কুল থাকে অফিস থাকে প্রতিদিনই সকাল সকাল উঠি। তো আজকে আমি সেটাই ভেবে রেখেছি যে আজকে সংক্রান্তি, আজকে স্কুল ছুটি আছে। আর আমি উঠছি না, এইদিকে তো বাবান ওরা তো দেরি করে সবসময় ঘুম থেকে ওঠে, তারপরে ওরা তো ঘুমিয়ে আছে সাথে, আমিও আর উঠিনি। আমিও ঠান্ডার মধ্যে ভাবলাম ঠান্ডা আছে তো দেরি করেই উঠি, আমিও ঘুমিয়ে আছি। হঠাৎ আমি বাবানের বাবাকে বললাম আজকে তো ছুটি আছে, সকালবেলায় কী টিফিন করবো, মানে বিছানায় শুয়ে শুয়ে এটা নিয়ে আমি আলোচনা করছি বাবানের বাবার সাথে, যে সকালবেলায় কী জলখাবার করে খেতে চাইবে সেটা আজকে করে দেবো তাহলে। তো বিছানায় শুয়ে শুয়ে বাবা তো শুয়েই ছিল। তো যেহেতু এত বেলা পর্যন্ত আর মানে ঘুমিয়েছিলাম না, 8:30 পর্যন্ত, তখন জেগেই ছিলাম। তো শুয়ে শুয়ে আমি জিজ্ঞেস করলাম যে আজকে কী টিফিন করবো সকালবেলা তোমার জন্য। তো হঠাৎ করে বললো টিফিন করবো মানে স্কুলে যাবো না আজকে। তো আমি বললাম আজকে সংক্রান্তি, ছুটি না। তখন বলছে আজকে সংক্রান্তি না, কালকে সংক্রান্তি, আর সংক্রান্তিতে আমার ছুটি নেই, বাবানের শুধু স্কুল ছুটি আছে। আমার তো মাথায় হাত, হাইরে কী করে ফেললাম, এত দেরি করে হলো, এখন কী থেকে কী করব, কাজকর্ম কী করব। তো তাড়াতাড়ি উঠে রান্না বসাতে চাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম ফ্রেশ হয়ে বাসি কাপড়টা পাল্টে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দেবো, অন্তত সেদ্ধ ভাত তো করে দিতে পারবো। ভাতটা বসিয়ে দিকে আমি নয় সংসারের টুকিটাকি কাজগুলো করতে পারবো, বাসি কাজকর্মগুলো। তারপরে বাবানের বাবা বললো কি কালকের তো অনেকগুলো ভাত থেকে গেছে, একটা কাজ করো তুমি সকালবেলা একবারে রান্নাবাড়ি মানে একবারে বাসি কাজ সেরে স্নান পুজো করে তারপরে কালকের তো অনেকগুলো ভাত আছে, সেই ভাত ভাজাটা করে দিও, আজকে ভাত ভাজা খেয়ে দুজনে স্কুলে চলে যাব। তুমি নয় পরে রান্না করো, যেহেতু কালকের অনেকগুলো ভাত থেকে গেছে। আর আমি একদমই কিন্তু ভাত তরকারিগুলো একদমই নষ্ট করি না, কালকের থেকে গেলে কিন্তু পরের দিন মানে খেয়ে নিই আমরা সবাই মিলে, একদমই নষ্ট করি না, আমি ফেলে দিই না কখনো বাসি কিছু থেকে গেলে। তো যাই হোক, খাবার নষ্ট করা একদমই উচিত নয়। তো যাই হোক, কালকের যেহেতু অনেকগুলো ভাত থেকে গেছে, তো সেই কারণে না আমি ভাবলাম কি তাহলে মানে বাবানের বাবাই বললো যে ভাত ভাজা করে দিও, ভাত ভাজা খেয়েই যাবো, অনেক দিন তো খাওয়াও হয় না ভাত ভাজা সেরকম। আর ভাতগুলো আছে সেগুলো আবার গরম কী করবা, সাথে তরকারিও করতে হবে। একটা কাজ করো, বিকেল বিকেল তুমি রান্না করে নিও, সকালবেলা ভাত যতগুলো আছে আমাদের 3 জনের হয়ে যাবে। আর কালকে না অনেকগুলোই ভাত করেছিলাম, তো রাতে আর ভাত খাওয়া হয়নি আমাদের, কি মানে হঠাৎ করেই বলতে পারো রান্নাবাড়ি ভাত মানে অন্য কিছু করেছিলাম, তো বাবানের বাবা ভাত খেলো না, হঠাৎ করে বললো কি রুটি করতে। তো রাতে আবার রুটি করেছিলাম আমি, তো সেই জন্য রুটি খাওয়া হয়েছে, ভাতগুলো ধরাই আছে ছিল আর কি। কালকে রান্না করেছি রাতে, মানে একবারের জন্য তো 3 জনের ভাত মানে করা হয়, তো 3 জনের মধ্যে কেউ খায়নি, আমিও খাইনি, বাবানের বাবাও খায়নি, বাবানও খায়নি। সেই রাতে আবার ভাত করার পর আবার রুটি করলাম, বাবানের বাবার কী মনে হলো রুটি খাওয়ার কথা, তো সেই জন্য ভাত থেকে গিয়েছিলো কালকে রাতের। তো সেই কারণে আমি আর ভাতগুলো তো সেই গরম ভাতগুলো রেখেই দিয়েছিলাম। তো যাই হোক, সেটাই আজকে সকালবেলা ভাজা করবো। তো ভাবলাম তাহলে যেহেতু 8:30 বেজে গেছে আর এতক্ষণ আগে আর ভাত ভাজা করলে তো হবে না, সে তো অফিস টাইমে খেয়ে বেরোবে, তাহলে সকালবেলার এই টাইমের মধ্যে আমি কাজগুলো সেরে নিই, স্নান পুজো করে নিই, তারপরে নয় ভাতটা হচ্ছে আমি পরে ভেজে দেবো, গরম গরম খেয়ে যেতে পারবে। আর ভাত ভাজা একটু গরম গরম না হলে ভালো লাগে না। আর ভাত ভাজাটা কিন্তু এই শীতের সময় খেতে ভালো লাগে, গরমের সময় তো কখনো খাওয়াও হয় না, তখন ভালোও লাগে না, কিন্তু এই শীতের সময়টা প্রচুর খাওয়া হয়। আগে ছোটোবেলায় কত খেয়েছি, যেহেতু অনেক মানে বেশি মানুষ থাকলে তখন ভাত তরকারি একটু বেশি রান্না হয় থেকে যায়, তখন মায়ের বাড়িতে কত মানে বিয়ের আগে আর কি ছোটোবেলায় কত ভাত ভাজা খেয়েছি এই শীতের সময়টা। যেহেতু গরমের সময় ভাতে জল দিয়ে রাখতে হতো, তখন আর ভাত ভাজা খাওয়া হতো না, আর ভালোও লাগতো না তখন। কিন্তু শীতের সময়টা তখন তো ভাতটা নষ্ট হয় না, জল দিয়ে রাখতে এমনি থেকে যায়, ফ্রিজেও রাখতে হয় না, তার জন্য হচ্ছে ভাতটা ভালোই থাকে, তো খেতে কিন্তু বেশ লাগে ভাত ভাজা শীতের সময়। তো যাই হোক, সেটাই করব। তো সকালবেলা কাজকর্মগুলো করি, টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সঙ্গে সঙ্গে সেটা করছি। আর আজকে হচ্ছে যাই হোক, এর আগে তো মেলায় গেছিলাম, তোমাদের আমি বলেছিলাম,
মানে দেখিয়েছিলাম ভিডিওতে। আমাদের এখানে বইমেলা হয়েছিল গাজলে, এখন অবশ্য চলছে, শেষ হয়নি, একদিনই গিয়েছিলাম, এই ঠান্ডার জন্য আর বেরোনো হয় না। তো সেই কারণে কি বলো তো, বইমেলা থেকে আমি একটা ঠাকুর এনেছিলাম, সেটা হচ্ছে হনুমান মানে বজরংবলী এনেছিলাম, তোমরা তো দেখেছিলে ভিডিওতে। তো সেটাই আজকে হচ্ছে ঠাকুরটা বসাবো। রবিবার দিন আমি হচ্ছে গিয়েছিলাম মেলাতে, তো যেহেতু সোমবার দিনও বসাইনি, যেহেতু মঙ্গলবার দিন ভালো দিন, মানে ভালো হবে, তো যাই হোক বজরংবলীরই দিন, তো সেই কারণে ভাবলাম কি মঙ্গলবার দিন ঠাকুরটা বসাবো, তো সেটাই আজকে করব। তো যাই হোক, সেই জন্য আজকের দিনটা একটু ভালো, বিশেষ দিন বলতে পারো। আমার বেশ আনন্দ হচ্ছে, ঠাকুরটা এনেছি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আসলে সব ধরনের ঠাকুরই আছে বলতে পারো, টুকিটাকি যে কটা টুকিটাকি মানে অনেক ধরনের ঠাকুরই আমি রেখেছি ঘরে, মানে যেগুলো মানে পছন্দ মতো। সব ঠাকুরই অবশ্য পছন্দের, কিন্তু সব ঠাকুর তো রাখা সম্ভব না বাড়িতে। তো যা যা ঠাকুর রাখার আছে মানে ভালোই আছে। তো যাই হোক, বজরংবলীর খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে বজরংবলীকে নিব। তো যাই হোক, সেই ঠাকুরটা সেদিন মেলা থেকে কিনেছি, অনেক দিন ধরে কিনবো করে কেনা হয়নি। ভেবেছিলাম রাসমেলা থেকে কিনবো, তখন তো ওই রাসমেলায় তো যাওয়াই হয়নি, যেহেতু অঘ্রাণ মাসে আমাদের এখানে রাসমেলা হয়। তো তখন তো মানে মেলায় যেতেই পারিনি, বাবানের পরীক্ষার সাথে বিয়ে ছিল, সেই জন্য প্রচুর ব্যস্ত ছিলাম, ওই সময়টাই মেলা ছিল। একদিনও মেলায় যাইনি, শুধু একদিন ঠাকুর মানে কেনাকাটা করতে গিয়ে ঠাকুরের ওখানে গিয়ে একটু প্রণাম করে চলে এসেছিলাম মাঠেই। ওই মাঠেই আকর্ষণ মেলাটা হচ্ছে এখন, মানে আমাদের গাজলে ওই মাঠেই সব ধরনের মেলা হয়, রাসমেলা, তারপরে এখন যেমন বই মেলা হচ্ছে, আবার বৈশাখ মাসে এক্সপো মেলা হবে, যেটা বৈশাখী মেলা 1 মাস ধরে চলে। তারপর রথের মেলা, যে কোনো মেলায় হচ্ছে আমাদের ওই মাঠেই হয়। এটা আমার হাই স্কুলের মাঠ আর কি। তো যাই হোক, স্কুলের সাথে না, একটু স্কুলটা এপারে আর মাঠটা হচ্ছে সামনে আর কি, মানে মেন রোডের এপার ওপার আর কি স্কুল আর মাঠটা। তো যাই হোক, আমাদের গাজলের এখানে যত রকমের মেলা সব কিছু ওই মাঠেই হয়। ওখানে দুর্গা পুজো থেকে কালী পুজো, তারপর বিশ্বকর্মা পুজো থেকে সব রকমের সব কিছু মেলা ওখানেই বসে, মাঠটা একটু বড় ধরনের, সেই জন্য। তো যাই হোক, সেখানেই বইমেলা হচ্ছে অনেক দিন ধরে, ছোটো ছোটো বাচ্চাদের প্রচুর নাচ, যেহেতু মেলাটা আমি তোমাদের দেখিয়েছি ঘুরে ঘুরে। তো সেখান থেকেই ঠাকুরটা আনা হয়েছে। তো যাই হোক, সেটাই আজকে বসাবো ঠাকুর ঘরে, তো পুজো দেবো। তো যাই হোক, সেই কারণে হচ্ছে এদিকে সকালবেলা উঠলাম, উঠে ঘর বাড়িগুলো ঝাড় দিলাম, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই তুলসী মন্দিরটা অনেক দিন মোছা হয়নি, বেশ ভালোই হলো, ঠান্ডা ঠান্ডা করে আর মোছাও হয়নি। তো এখন যেহেতু ঠান্ডার পরিমাণটা ভালোই একটু কমেছে, অতটা ঠান্ডা নেই, ঠান্ডা তো আছেই, কিন্তু যে কদিন যে ঠান্ডা ছিল, কনকনে ঠান্ডা, রোদ নেই, কিচ্ছু নেই, সেরকম ঠান্ডা জিনিসটা এখন আর নেই, অনেকটাই কমে এসছে বলতে পারো। তো এখন ভালোই লাগছে, মানে এতটা ঠান্ডা লাগছে না, কাজকর্ম করতেও বেশ ভালো লাগছে। আর তার মধ্যে হচ্ছে দুপুর টাইমে বেশ সুন্দর রোদ উঠছে, এই রোদ মানে ঠান্ডার সময় রোদ মানে ভীষণ ভালো লাগে, এত মিষ্টি রোদ, আর গায়ে লাগাতেও বেশ ভালো লাগে। অনেক সময় তো আমি বাইরে, মানে আমাদের মেন দরজাটা আছে না, এখানে একদম সামনে, এখানে একদম কড়া রোদ পড়ে বলতে পারো। তো সেই জন্য এখানটা রোদের সময় না বসে থাকলে বেশ ভালো লাগে। আমি তো অনেক সময় দুপুরবেলা, যেহেতু বাড়িতে একা একা থাকি, দুজনেই থাকে না, বাবান দুজনেই বেরিয়ে যায়, তো সেই কারণে আমি কী করবো, তো এখানে বেশ বসে থাকি অনেক সময়, রোদ আর বেশ ভালো লাগে রোদে বসে থাকতে। তো সেই জন্য অনেক সময় বসেও থাকি, যখন এই শীতের সময় আর কি, গরমের সময় তো সম্ভব হয় না রোদে বসে থাকা, শীতের সময়টা বেশ বসে থাকি, বেশ ভালোও লাগে। তো যাই হোক, সকাল সকালই দেখো রোদটা কিন্তু একটু একটু করে ওঠা শুরু হয়ে গেছে, যেহেতু এখন অনেকটা বেলা হয়েছে, আমি 8:30টার দিকে উঠেছি, ভাবো তাহলে। এদিকে সকালবেলা কাজকর্ম করতে করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগে গেছিলো, মানে স্নান করে আস্তে আস্তে সকালবেলা কাজকর্ম করতে করতে, ওদিকে ঠাকুর ঘরে কিছুক্ষণ সময় কাটালাম। তো যাই হোক, এটা মুছে চলে যাব স্নান করতে। তো যাই হোক, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, যে ঠাকুরের আসনটা মুছে নিচ্ছি। তো চলো কয়েকটা ফুল তুলে নিই। তো গাছে তো যেহেতু এখন সেরকম ফুল নেই, মানে যেরকম যে কটা ফুল আছে সেগুলো ফুলই তুলতে হবে, এখন তো ফুলের নেই বললেই চলে, জবা ফুলও তো ফোটে না, এত ঠান্ডায় কি আর জবা ফুল ফোটে। তারপরেও দুটো একটা মানে ফুল পাওয়া যায়, সেই দুটো একটা ফুল তুলে তুলেই পুজো দিই, মানে এত ফুলের অভাব পড়ে গেছে। তো যাই হোক, মাথায় শ্যাম্পু করেছি, চুলটা এখনও খুলিনি, পরে খুলবো, আগে এদিকে সকালবেলা কাজকর্মগুলো করব। তারপরে দেখো বেশ ভালো রোদ উঠেছে, তো গাছে যে কটা ফুল পেলাম সব কটা ফুলই তুলে নিলাম। তো এখন চলে গেলাম হচ্ছে, যাব ঘরে, ঠাকুর ঘরটা মুছা বাকি, পুজোর বাসন মাজা বাকি, অনেক কাজই বাকি, সেগুলো ধীরে ধীরে সেরে ফেলবো। তো যাই হোক, এখন ফুল নিয়ে চলে আসলাম এদিকে, ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে ঠাকুরের বাসনগুলো সব বেসিনে রাখা ছিল, এখন এই যে বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি। তো পিতাম্বরী দিয়েই, যেহেতু সব পিতলের জিনিস, তো পিতাম্বরী দিয়েই আমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করি, তো সেই জন্য ঠাকুরের বাসনগুলো পিতাম্বরী দিয়েই পরিষ্কার করেছি। নিয়ে তারপরে গামলার মধ্যে এখন ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি বেশ সুন্দর করে। তারপর এখন ঠাকুরে বসবো, চলো ঠাকুরটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। ঠাকুরটা অবশ্য তখন দেখিয়েছি, তো আজকে একটু ভালো করে দেখিয়ে দেবো। তো যাই হোক, ঠাকুর বসানোর জন্য এখন জায়গা পাচ্ছি না, জায়গাটা মনে হচ্ছে কম হয়ে গেছে। তো এখন একটু ঠাকুরগুলো, মানে যে ঠাকুরগুলো আছে ওগুলো একটু চেপে চেপে সরিয়ে দিচ্ছি, নইলে বসানোর জায়গা হবে না। তো গোপালের পাশেই রাখবো, তো সেই কারণে হচ্ছে যেহেতু হচ্ছে ওখানে একটু জায়গা একটু মানে করে নিলাম, তো ওখানেই রাখবো। তো যাই হোক, ঠাকুরটা আর মানে যেভাবে ছিল প্যাকেট করে সেভাবেই নিয়ে এসেছি, দোকান থেকে যেভাবে দিয়েছিল প্যাকেট করে, তো সেভাবেই নিয়ে এসি। তো যাই হোক, ঠাকুরটা কেমন হয়েছে জানিও। তো এখন হচ্ছে মানে লাল তো বেশি বোঝা যায় না, যেহেতু বজরংবলী লালই হয়,
মানে এরকমই কালারই পাওয়া যায়। তো যাই হোক এখনটা ঠাকুরটা ভাবলাম কি বসাবো যখন তো একটু ভালো করে স্নান টান করে ভালো করে মুছে নিই। তো সেই জন্য এই যে জল নিয়ে এসে জল এনে ভালো করে স্নান করে দিয়েছি। এটা কিন্তু হচ্ছে মার্বেলের। তো যাই হোক আমার রাধাকৃষ্ণটা যেটা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণটা ওটাও কিন্তু একই, মানে স্নান করানো সাবান শ্যাম্পু সব কিছু দিয়ে স্নান করানো পরিষ্কার করা যাবে। আবার লোকনাথ ঠাকুরটা যেটা আছে ওটাও কিন্তু একই মার্বেলেরই তৈরি। এগুলো স্নান করানো রং উঠবে না, কিছু উঠবে না, একদম যেরকম সেরকমই কিন্তু থাকবে। তো যাই হোক সেরকমই নেওয়া হয়েছে। তো যাই হোক ঠাকুরটা বসিয়ে দিলাম। আমি বাবানের পাপাকে বলেছি কি কালকে কটা লাড্ডু নিয়ে এসো, আজকে তারপরে হচ্ছে একটা মালা নিয়ে এসো, ছোটো দেখে মালাটা আনবা, যেহেতু ঠাকুরটা ছোটো। এত ছোট মালা নিয়ে এসে কী বলবো, মানে ঠাকুরের মানে বোঝাই যাচ্ছে না যে মালা পরিয়েছে, এত ছোট একটা মালা নিয়ে এসে। আমি বললাম যে এত ছোটো এনেছো, আমি ছোটো বলেছি, ছোটো আনতে বলেছি বলে। তো বাবানের বাবা বলছে তুমিই তো বললা ছোট্ট দেখে একটা মালা নিয়ে আসতে। আমি বলছি ছোটো বলেছি তাই বলে এত ছোটো তো আনতে বলিনি আমি। তো বাবানের বাবা বললো ঠিক আছে এটাই পরিয়ে দাও, পরে আমি অন্য সময় আরেকটা মালা এনে দেবো। এত ছোটো নিয়ে এসে ঠাকুরের মানে চোখেই পড়ছে না যে মালা পরিয়েছি। ও বুঝতে পারেনি, ছোটো বলেছি ভেবেছে ছোটো বলেছি, বড় নিয়ে আসলে তখন যদি আবার রেগে যায়। তো সেই কারণে যেরকম বলেছি সেরকমই নিয়ে এসে, আসলে নিজের যেরকম বলি সেরকম না হলে একটু খারাপই লাগে, তো সেই জন্য সেরকমই নিয়ে এসে। তো যাই হোক সাজিয়ে নিলাম প্রসাদটা। একটা থালা প্লেটে তুলসী পাতা দিইনি, যেহেতু শিব ঠাকুরের, আমি শিব ঠাকুরকে তুলসী পাতা দিই না, বা হচ্ছে শিব ঠাকুরের মানে প্রসাদ যেটা আমি দিই ওটা তো আমি কখনো তুলসী পাতা দিই না। আর বাকি সব ঠাকুরের ভোগে আমি তুলসী পাতা দিই। আর হচ্ছে তুলসী পাতা আমি গোপালকে আর হচ্ছে রাধাকৃষ্ণ আর হচ্ছে গীতাতেই আমি হচ্ছে তুলসী পাতা দিয়ে থাকি চরণে। আর ভোগে তো সবটাতে দিই, শুধু হচ্ছে শিব ঠাকুরেরটা বাদ দিই, যেহেতু শিব ঠাকুরের তুলসী পাতা দিতে হয় না সেই কারণে। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি সব সুন্দর করে সবটাকে ভোগ আমি দিয়ে দিলাম। তো লাড্ডু এনেছিল, তো আমি বলেছে সবার জন্য একটা একটা করে লাড্ডু নিয়ে আসতে। তো লাড্ডু আর মালাটা এনেছে। যাই হোক মালাটা একটু বেশি ছোটো হয়ে গেছে, আর একটু বড়ো হলে ভালো হতো। তো যাই হোক এখন একটু চন্দন বেটে নিচ্ছি, এটা হচ্ছে ঠাকুরকে দিয়ে দেবো সুন্দর করে। তো যাই হোক এদিকে ঠাকুরের প্রসাদটা খুব ভালো করে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি। তো যাই হোক দেখো বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে, জানলা দিয়ে বেশ রোদ্রও কিন্তু বেশ উঠেছে। তো এদিকে পুজো দিয়ে আবার যাবো রান্নাঘরে, টাইম হয়ে গেছে, মানে বেশি দেরি নেই, যেহেতু এদিকে সকালবেলা কাজকর্ম করলাম, উঠেছি 8:30টার দিকে। তারপর সকালবেলা কাজ করতে কতটা দেরি হলো, স্নান করতে এটা সেটা করতে করতে তো কম সময় লাগে না, আর এদিকে পুজো দিতেও তো কম সময় লাগে না। আমি আবার ধীরে সুস্থে পুজো দিতে পারি না, এদিকে পুজো দিয়ে একটু মন্ত্র জপ টপ করতে একটু সময় লাগে আমার, তার জন্য একটু পুজোটা একটু দিতে একটু সময় লাগে। তো যাই হোক এইদিকে পুজো দেওয়া শেষ করে একটু তুলসী মন্দিরে যেতে হবে, ওখানে একটু জল দেবো, জল দিয়ে তারপরে আবার যাবো হচ্ছে রান্নাঘরে, রান্না বসাবো বলতে গেলে ওই যে ভাত ভাজাটা যেটা বাকি আছে সেটা। তো ওইদিকে তুলসী গাছের জল দিয়ে চলো এদিকে আবার একটু বাগানে যাব ধনিয়া পাতা তুলতে, যেহেতু ভাত ভাজা করবো। তো ভাত ভাজার মধ্যে আমি একটু দেবো হচ্ছে ধনিয়া পাতা, তো খেতে কিন্তু বেশ লাগবে। আর বাড়িতে যেহেতু এত ধনিয়া পাতা থাকতে আছে যেহেতু, তো এখন তো সেরকম ধনিয়া পাতা কিনে খাওয়াই হয় না, কদিন কিনে খাওয়া হয়েছে, এখন আর কিনে খায় না। বেশ সুন্দর হয়েছে দেখো, গাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর এখন শীতের সময় না সব কিছুতে একটু ধনিয়া পাতা দিলে বেশ ভালোও লাগে খেতে। তো সেই জন্য এই যে ধনিয়া পাতাগুলো তুলে নিচ্ছি, এগুলো দেবো হচ্ছে ভাত ভাজাতে, একটু বেশি করে তুলবো, যেহেতু দুপুরে আবার রান্না করব। তো দুপুরে রান্না তো ধনিয়া পাতাগুলো দেওয়া যাবে, তো সেই কারণে ভাবলাম কি একবার একটু বেশি করে তুলে নিই, তাহলে একটু এখন ভাত ভাজাতে দেবো, রেখে দেবো, আর পরে হচ্ছে ইসের দেওয়া যাবে, তরকারিতে দেওয়া যাবে। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। তো এইদিকে দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, লঙ্কাও চিড়ে নিয়েছি, আর এখন তেলে দিলাম কালো জিরে, এখন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দেবো। আর লঙ্কাটা একটু কম করে দিচ্ছি, যেহেতু বাবান আবার বেশি ঝাল খেতে পারবে না, সেই কারণে যেহেতু স্কুলে যাবে। এদিকে আমি রান্না বসাতে ওইদিকে বাবানের পাপা হচ্ছে আবার স্নান করে নিয়েছে, ওরা গরম জল বসিয়েছিল। তো বাবানকে যেহেতু বাবানের পাপাই বেশি স্নান করে এখন ঠান্ডার সময়, তো গরম জলে স্নান করে। তো বাবানের পাপা অফিস যাওয়ার সময় যখন স্নান করে, বাবানকেও একসাথে দুজনেই স্নান করিয়ে দেয়, মানে বাবানকে করিয়ে দেয়, তারপরে ও নিজে নিজে করে নেয়। তো বাবানকেও স্নান করিয়ে দিয়েছে। তো যাই হোক এদিকে আমি এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাতটা এখন ভাজা করে নেবো। এদিকে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর একটু কালো জিরের মধ্যে একটু বাদাম দিলে বা হচ্ছে একটু দিলে কিন্তু বেশ ভালো লাগে। অনেক সময় আমি করি, ডিম ভুজিয়া করে দিই, বা হচ্ছে আলু ফুলকপি চিকন করে পাতলা করে কেটে নিই, একসাথে দিয়ে দিই। আজকে আর সেরকম কিছুই দিলাম না, জাস্ট প্লেনভাবেই ভাত ভাজাটা করে নিলাম, এটাও খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক এইভাবেই করলাম। তো এইদিকে ভাত ভাজাটা অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতাগুলো, বেশ অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। ধনিয়া পাতার গন্ধটা পড়লে কিন্তু খেতে কিন্তু আরও একটু বেশি ভালো লাগবে সেই কারণে। তো যাই হোক এইদিকে দেখো আমি দিয়ে দিলাম, এখন ভালো করে একটু ভাজা করে নিই। ওইদিকে বাবানকে আবার রেডি করতে যেতে হবে, বাবানকে স্নান করে বাবানের পর পাঠিয়ে দিল, বললো কি রেডি করিয়ে দাও, আমি স্নান করে হয়ে গেছে বাবানের স্নান। তো ভাতটা ঢেকে দিলাম, গরমই থাকবে সেই কারণে। তো বাবানকে স্নান করে পাঠিয়ে দিল, তো আমি এখন ওকে বাবানকে রেডি করে দিচ্ছি। এমনি সব কিছুই পারে, ধরো জামা কাপড় পরতে পারে, সবে মুখে ক্রিম দেয়, মাথায় তেল দেয়, কিন্তু হাতে পায়ে আবার দিতে পারে না। তো সেই কারণে মানে দিতে পারে ঠিক মতো হয় না হাতে পায়ে। তো যেহেতু শীতের সময় না একটু হাতে পায়ে না দিলে না ভালোও লাগবে না, তো সেই কারণে হচ্ছে হাত পাগুলো একটু সাদা হয়ে থাকে না।
আর ঠান্ডার সময় না বেশি কিছু দিতেও চায় না, তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে নেয়, গায়ে কিছু দিতে চায় না তখন। তো সেই জন্য আমি আবার ধরে বেঁধে নিয়ে আসলাম, বললাম যে আমি পরিয়ে দিচ্ছি জামা কাপড়, তুমি একটা কাজ করো চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে কী করে বলো তো, আমি যদি না করে দিই ওভাবে শুধু মুখে একটু ক্রিম দিয়ে চলে যাবে দৌড়ে, গায়ে হাত পায়ে কিছু লাগাবে না। আর শীতের সময় না সাদা সাদা হয়ে থাকে, ভালোও লাগে না। তো সেই জন্য আমি ভাবলাম রেডি করিয়ে দিই। তো এইদিকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে, আজকে সাদা, যেহেতু আজকে স্কুলে পিটি আছে, যেহেতু যখন ক্লাস 2 ছিল তখন শনিবার করে ছিল, ব্যায়ামটা ছিল, আর সাদা ড্রেস শনিবার করে যেতে হতো। এখন আবার 3তে ক্লাস, এখন আবার হচ্ছে মঙ্গলবার করে দিয়েছে, মানে এক একটা ক্লাসের এক এক দিন করে দেয়। তো যাই হোক সব ক্লাস মিলে একসাথে করায় না, যেহেতু সবারই আলাদা আলাদা ব্যায়াম থাকে সেই কারণে। তো এখন ক্লাস 3তে উঠেছে তো বাবান, তো সেই কারণে হচ্ছে বাবানের হচ্ছে আমার মঙ্গলবার করে এখন পড়েছে। তো যাই হোক এদিকে বাবানকে রেডি করালাম, বাবানের বাবাও রেডি হয়ে গেছে, এখন ভাতটা বেড়ে দিচ্ছি, গরম গরম একদম ধোয়া ওঠা গরম গরম ভাত ভাজা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক বাবানের বাবাকে দিচ্ছি, বাবানকে দিয়ে দিচ্ছি, ওরা দুজনে মিলে খেয়ে নিবে। তো এদিকে বাবানের টিফিন রেডি করছি, ও বললো যে আমি লাড্ডু নিয়ে যাবো, আমি ভাবলাম কটা বিস্কুটও দিয়ে দিই। তো ঠাকুরের প্রসাদটা বাবানের বাবা স্নান করে তুলে নিয়েছে, আমি আর তুলিনি, যেহেতু রান্না করে চলে এসেছিলাম রান্নাঘরে, সেই কারণে বাবানের বাবা স্নান করে প্রসাদ তুলেছে। তো যাই হোক বাবানের টিফিনে ওটাই দিয়ে দিলাম, মানে হচ্ছে ওই মানে লাড্ডু আর হচ্ছে বিস্কুট দিয়ে দিলাম। তো যাই হোক এদিকে বাবানের বাবা এখন স্কুল যাবে, বাবানকে রেডি করে দিয়েছি, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাবা ছেলে দুজনে বেরিয়ে পড়বে স্কুলের উদ্দেশ্যে, ওরা চলে যাক। এইদিকে আমি এখন সারাদিন তো সেরকম কাজকর্ম নেই, যেহেতু সকালবেলায় সব করে নিয়েছি, আর রান্নাবাড়িটা এখন করবো না, রান্নাবাড়ি করবো হচ্ছে বিকেলের দিকে, যেহেতু ওরা বাবানের বাবা স্কুল থেকে নিয়ে আসবে, আমাকে আর আনতে যেতে হবে না। বিকেলের দিকে রান্নাবাড়ি করলে কী হবে বলো তো, ওই টাইমে ওরা এসে গরম গরম খাবার খেতে পারবে। আর এখন যদি করে ফেলি রান্নাটা, যেহেতু সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন যদি করে ফেলি তখন হচ্ছে আবার হচ্ছে সেই বসে থাকতে হবে, মানে ঠান্ডা হয়ে যাবে, তখন এসে আবার গরম করতে হবে। আর শীতের সময় না বাবানের বাবা যতবার খায় আর কি, ততবার কিন্তু আমাকে ভাত যদি থেকে যায় ভাত তরকারি, ততবারই কিন্তু গরম করতে হয়। ভাত তরকারি ডাল সব কিছু, জল থেকে শুরু করে যাই রান্না করে সবই গরম করে দিতে হবে, কারণ ও ঠান্ডা খাবার একদমই খেতে পারে না। জল তো যতবার খাবে ততবার গরম জল করে খাবে, ঠান্ডা জল একদমই খাবে না সেই কারণে। তো যাই হোক এদিকে ওরা খাওয়া দাওয়া করে গেল, তো এখন বাসনগুলো মেজে রেখে দেবো, পরে আমি বিকেলে রান্না করবো, মানে 3টের দিকে 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে, 4টের দিকে ওরা চলে আসবে, 3টের দিকে আমার রান্না বসালে কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি 3টার দিকেই রান্না বসাবো, এত আগে রান্না বসাবো না, তাহলে হচ্ছে আমার ওরা এসে গরম গরম খাবার সব কিছু খেতে পারবে। তো যাই হোক এদিকে বাসনগুলো আর মাজা হয়নি, তখন ওরা চলে যাওয়ার পর এখন হচ্ছে বাসনগুলো মেজে রেখে দেবো, পরে হচ্ছে রান্নাবাড়িগুলো করবো সেই কারণে। তো যাই হোক বাসনগুলো মাজা হয়নি, আমি আবার করলাম, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রোদে বসেছিলাম, চুলটা শুকালাম, যেহেতু সকালবেলা তো চুলটা ছাড়তে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম, তো রোদও বেশ ভালো উঠেছে, তো সেই জন্য বসে অনেকক্ষণ রোদে চুল শুকিয়ে তারপরে আসলাম বাসনগুলো মাজতে, বাসনগুলো মেজে এখন রেখে দেবো। তো ঘরে গিয়ে একটু শুয়ে বসে কাটাতে হবে, আর কি করবো সারাদিন, 3টের দিকে উঠে তখন হচ্ছে আবার রান্না বসাবো সেই কারণে। তো যাই হোক চলো, আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো পড়িনি। মামনি ঘোষ দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো দেখে আমিও কাজ করার অনেক এনার্জি পাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সন্ধ্যা মুখার্জি দিদিভাই বলেছে, তোমার ভিডিও প্রথম দেখলাম ভালো লাগলো, যেসব কাজ নিজে করে একদম ঝকঝকে তকতকে করে রেখেছো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। জীবনের ওঠাপড়া থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো, মাংস রান্না বেগুন ভাজা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। মিথিকা সরকার দিদিভাই বলেছে, খুব সুন্দর ভিডিও, অনেক অনেক ভালোবাসা থাকলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। রানী লাইফস্টাইল মিনি ব্লগ থেকে দিদিভাই বলেছে, অনেক ভালো লাগলো, তুমি হচ্ছে মা লক্ষ্মী আর তোমার বাড়ির তো লক্ষ্মীর বাস, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, এত সুন্দর করে বলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। নীলুফা ইয়াসমিন দিদিভাই বলেছে, তোমার কথাগুলো কিন্তু আমার অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। অর্চনা হালদার দিদিভাই বলেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, থ্যাংক ইউ। আর কৃষ্ণা দাস দিদিভাই বলেছে, তোমার কাজগুলো খুব সুন্দর লাগছে আর দিদিভাই, আমি ব্লগ ভিডিওগুলো প্রতিদিন দেখি গো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সুলতানা দিদিভাই বলেছে, আপু আজকের ভিডিও দেখতে দেরি হয়ে গেল, আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি, এই জন্য একটু ব্যস্ত ছিলাম। ও তাই, যাই হোক তোমার ছেলেকে অনেক ভালোবাসা, আদর দিয়ে অনেক তরফ থেকে অনেক ভালো হোক তোমার ছেলের, অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ করি তোমার ছেলে অনেক অনেক বড় হোক। তো যাই হোক দিদিভাই থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। তো যাই হোক এদিকে দেখো আমি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, আর এদিকে আমি হচ্ছে ডাল ভাতগুলো বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে ডাল, আলু ফুলকপি তরকারি, বেগুন ভাজা, শাক, এগুলোই করে নেব। আর এদিকে বেগুনগুলো না অনেক দিন ধরে এনে রেখেছিলো, একদমই শুকিয়ে যাচ্ছে বেগুনগুলো, ভাবলাম বেগুনগুলো নষ্ট হবে, তাহলে বেগুনটা ভাজা করে নিই। তো দেখো একটা পোকা ছিল, ওগুলো কেটে কেটে সাইড দিয়ে বাদ দিয়ে এক সাইডে রাখলাম, পরে হচ্ছে ফেলে দেবো। তো যাই হোক ফেলে দেবো বলতে গেলে না, আমাদের রান্নাঘরের পাশে একজন পাশের বাড়ি থেকে একটা বালতি রেখে যায়,
আমার সারাদিনের মানে সবজি, তারপরে হচ্ছে ভাতের মার, এগুলো ওখানেই ফেলি, ওরা এসে নিয়ে যায়। তো সবজির চোচা থেকে শুরু করে এগুলো সব সবজি বালতির মধ্যেই ফেলে রাখি ভাতের মার, পরে এসে মানে বিকেল টাইমে এসে প্রতিদিন নিয়ে যায়। আর এদিকে আমি শাক কেটে নিচ্ছি, করবো হচ্ছে বথুয়া শাক, তো সেই জন্য শাকগুলো কেটে নিচ্ছি। সে ফ্রিজে কতদিন ধরে ছিল, অনেক দিন হলো, মানে 15-20 দিন হয়ে গেল ফ্রিজে রাখা আছে শাকগুলো। আর আমি ফ্রিজে থেকে থেকে উপর দিয়ে দেখি বরফ জমে গেছে শাকের ওপরে। সেই কবে মায়ের বাড়িতে গেছিলাম, মায়ের বাড়ি থেকে তুলে এনেছি, এখনও শাকগুলো আছে, প্রতিদিনই প্রায় খাওয়া হচ্ছে শাক, তারপরেও থেকেই যাচ্ছে শাকগুলো। অনেকগুলো তুলে এনেছিলাম তো, আরও অনেক দিন, মানে আরও 3-4 দিন খাওয়া হবে শাকগুলো মনে হচ্ছে দেখে। তো যাই হোক, এদিকে রান্না বসাচ্ছি, এদিকে বেগুনে হচ্ছে লবণ, হলুদ আর একটু হালকা চিনি মিশিয়ে নেব, মাখিয়ে রাখলাম বেগুন ভাজার আগে। তো যাই হোক, তেলটা কম লাগে বেগুন ভাজতে, সেই কারণে আগে থেকে লবণ হলুদ এগুলো মাখিয়ে নিই। তো যাই হোক, বেগুন আমি সবসময় হচ্ছে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাই, তাহলে কি হয়, হাতে হচ্ছে হলুদ লাগে না, নইলে হাত দিয়ে মাখালে না হলুদের দাগ সহজে যেতে যায় না। তো সবসময় আমি মাছ বলো আর যে কোনো জিনিস হলুদে যদি মাখাতে যাই না, ওই বাটির মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিই। তো যাই হোক, এদিকে ডালটা করে নিলাম, ও সব কিছুই অল্প অল্প করে করছি দুপুরে আর রাতের জন্য। তো এইদিকে ডালটা হয়ে গেল, ধনেপাতা দিয়েছি, আর পাশে আমি রান্না করে নেবো এই দিকটা, তো সেই জন্য এদিকটা শাক করব। তো এদিকে রসুন আর হচ্ছে রসুন দিয়ে আজকে শাক করবো, বথুয়া শাক বেশিরভাগ সময় হচ্ছে বেগুন দিয়ে করি, তো ভাবলাম আজকে রসুন দিয়ে করি। তো যাই হোক, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো শাকটা, দিয়ে দেবো এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে ঢেকে রাখলে না বেশ সুন্দর করে কিন্তু জলটা ছেড়ে যাবে, আর শাকটাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে সেই কারণে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে ভালো করে ঢাকা করে, মানে সরি, ঢেকে রেখে দেবো, তাই এদিকে হচ্ছে আমি ডালটা নামিয়ে ফুলকপির তরকারিটা করে নেবো। তো শাকটা হয়ে গেলে এবার বেগুন ভাজা করে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে আমার রান্না করার। ওরা 10-15 মিনিটের মধ্যেই কিন্তু 10 মিনিটের মধ্যে ওরা চলে এসেছিলো বাড়িতে। তো এসে হাত মুখ ধরে ফ্রেশ হলো, হয়ে তারপর ওদের ভাত দিয়েছি, আমরা 3 জনে একসাথে বসে আবার খেলাম। কিন্তু সকালবেলা সেই ভাত ভাজা খেয়েছি, সারাদিনে আমারও কিছু খাওয়া হয়নি, আর বাবা তো খাই না। আর বাবানকে টিফিন দেয়, ওর তো 1টার দিকে টিফিন হয় বাবানের, ওই বিস্কুট টিস্কুটই খায়, যেহেতু ভাত খেয়ে যায় তো, আবার এসব ভাত খায়, তো সেই জন্য বাবানকে সেরকম ভারী কিছু টিফিন দেওয়া হয় না। ওই হালকা ফুলকা কেক, বিস্কুট, এটা সেটা বা রুটি বা কোনো কিছু এভাবেই বাবানকে টিফিনে দেওয়া হয়। কখনো ফল থাকলে ফল, বাড়িতে কিছু তৈরি করলে শুকনো কিছু, সেগুলো দিয়ে দিই, এভাবেই টিফিন দেওয়া হয়। যেহেতু বাবানের হচ্ছে সকালবেলা ভাত খায়, সেই কারণে আর ভারী খাবার সেরকম দিই না, হালকা কিছুই দিই। তো যাই হোক, এদিকে ফুলকপিতে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, শাকটা আমার হয়ে গেছে, শাকটা তুলে নেব, এর মধ্যে কড়াইটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে এখন এর মধ্যে করে নেব বেগুন ভাজা। তো যাই হোক, কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, সব কটা বেগুনই ভেজে নেবো, রেখে দেবো না বেগুনগুলো। তো যাই হোক, এদিকে ঢাকা দিয়ে রেখে দিই, বেগুনটা ভাজা হোক, ততক্ষণ এদিকে আমি ফুলকপির তরকারিটা করি। ও ফ্রিজে ছিল কয়েকটা মটরশুঁটি, আমার একদমই খেয়াল ছিল না, মটরশুঁটিগুলো তুলে নিয়ে মানে সরি, ফ্রিজ থেকে এনে তারপর ছড়িয়ে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম, মানে ছুটিয়ে ফুলকপি, মানে সরি, ফুলকপির মধ্যে মানে মটরশুঁটিগুলো ছুটিয়ে দিলাম, সরি ভুলভাল বলে ফেলছি, কিছু মনে করো না তোমরা প্লিজ। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ফুলকপিটা হচ্ছে, আর এই দিকে আমি দিচ্ছি বেগুনগুলো, আর বেশি মানে আর কয়েকটা বেগুন ছিল, সে কটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চপারে হচ্ছে আমি ধনেপাতাগুলো কেটে রেখে দিয়েছি, মানে ফুলকপির মধ্যে দেবো সেই কারণে। তো যাই হোক, এদিকে ফুলকপির মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, করে নামিয়ে নেবো। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।